Recording in progress. Recording stopped. আচ্ছা, আমরা শুরু করি। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। তো আজকে আমাদের ট্যাক্সের প্রথম ক্লাস সম্ভবত, তাই না? জি স্যার। হুম। স্যার ট্যাক্সে প্রথম আর স্যার মিল্টন স্যার নিচে একটা ক্লাস। ও মিল্টন তো ভ্যাট নিচ্ছে, তাই না? জি স্যার, ভ্যাট নিচে। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম ক্লাসে আপনার ট্যাক্সের যেহেতু প্রথম ক্লাস, এখানে দু চারটা কথা না বললেই নয়। প্রথম কথা হলো যে আমরা কোত্থেকে পড়ব সেটা যদি একটু দেখেন। তো কোত্থেকে পড়ব তার জন্য প্রথম কথা হচ্ছে যে আমরা এক নম্বরই হচ্ছে আমাদের যে বইটা আমাদের পড়তে হবে সেটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। ঠিক আছে? স্যার আচ্ছা, তো এক নম্বর যেটা বই আমাদের যেটা ফলো করতে হবে সেটা হলো বাংলায় ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এটার ইংলিশ ভার্সন এখনো হয়নি। তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। আচ্ছা, এটা কি স্যার বাইরে থেকে কালেক্ট করে নেব? এটা তো আইনের বই, এটা আপনি যে কোনো জায়গায় পাবেন, ওকে বুঝছেন? স্যার। এটা আপনি এনবিআর এর ফুটপাতে পাবেন, তারপরে সেগুনবাগিচা পাবেন, নিউ মার্কেটে পাবেন। এই বই পাওয়া কোনো বিষয় না। আর বড় কথা, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিলেও আপনি পাবেন। এটা ওকে এনবিআর স্যার। ওয়েবসাইটেও আছে, এটা কোনো বিষয় না। এই এইটার আপডেটেড ভার্সনটা লাগবে। এটার আপডেটেড ভার্সনটা লাগবে। তো এটা হলো প্রথম বইটা।
যেটা হলো আমাদের মূল আইনের বই, আর ইনকাম ট্যাক্স রুলস যেটা, এটাও লাগবে আমাদের। ইনকাম ট্যাক্স রুলস 2023, এটাও আপডেটেডটা লাগবে। স্যার আপডেটটা কিভাবে বুঝবো স্যার? আপডেটটাই আমরা পড়াবো, এবং আপডেটটা আপনি পাবেন হচ্ছে ইসে পাবেন, ওই যে আমাদের স্টাডি ম্যানুয়ালে পাবেন। তিন নাম্বার হ্যালো হচ্ছে কিছুদিন আগে কি আইসিএবি স্টাডি ম্যানুয়াল। আপডেটটা পাবেন আপনি এইবারের যে ফাইন্যান্স অর্ডিন্যান্স, এটাতে পাবেন। তারপরে ক্লাস হ্যান্ডআউট পাবেন আপনি। আর 6 নম্বরে হচ্ছে উম, এগুলো মোটামুটি আপনাদের জন্য সবচেয়ে, যদি মনে করেন যে যেখানে 6টা লেখা হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, 1 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। তো এটা দিয়েই আমরা পড়ানো শুরু করব আজকে থেকেই। তো শুধু প্রথমে বলে নিই যে আসলে আমরা কোত্থেকে পড়বো, আমাদের কোন বই ফলো করতে হবে, কিভাবে আমরা পাশ করব। তো ইনকাম ট্যাক্স সাবজেক্টটা একটু জটিল, তো এটা একটু মন দিয়ে পড়তে হবে, এবং ক্লাস যারা ফলো করে তারা ইউজুয়ালি পাশ করে। এটা মানে আগের যেটা অতীত রেকর্ড, যেটা সেটা বললাম আপনাকে। 2 নম্বর বইটা হচ্ছে আইসিবির স্টাডি ম্যানুয়ালটা, এটাও আপডেটেড থাকে। তো প্রতি বছর এটা একটা বের হয়, মানে ম্যানুয়ালটা বের হয়। তো এই ম্যানুয়ালটা ফলো করলেও আপনার জন্য পাশ করা সহজ। হুম, এই আর বাকিগুলো মোটামুটি আপনার এক পড়লে পরে অটোমেটিক্যালি বাকিগুলো চলে আসবে। এই 2টা বই আপনার কাছে থাকা খুব জরুরি। কেন জরুরি? আমরা যখন পড়ব, তখন আপনাকে বলবো ইনকাম ট্যাক্স অ্যাক্টের অমুক সেকশনটা দেখেন, তো আপনি তো সেকশনটা বের করতে হবে, বইটা তো আপনার সামনে থাকতে হবে, তাই না? আর আরেকটা হলো, আমরা প্রতিটা ক্লাসে চেষ্টা করব আপনাকে হ্যান্ড সরি এটা না, প্রতিটা ক্লাসে আপনাকে চেষ্টা করব হ্যান্ড আউট দিতে। হুম, ঠিক আছে, ইয়েস স্যার। এই আর কি। এই মোটামুটি আর কি, যে যেখান থেকে আমরা মানে এটা পড়বো, শুরু করব আর কি। এখন আপনাদের পরীক্ষা কি মাসে? স্যার আমাদের পরীক্ষা সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের 7 তারিখ। সেপ্টেম্বরের পরীক্ষা স্যার। হুম, সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের 7 তারিখ থেকে শুরু। হ্যাঁ, বুঝছি। হুম, তো সেপ্টেম্বরের 7 তারিখ মানে তো অনেক দেরি। এখন তো জুন মাস, জুন জুলাই আগস্ট, মানে এখনো আপনি 2.5 মাস পাস পাচ্ছেন। তো যাই হোক, এবং আপনারা এবারের আপডেটের এই যে কথাটা লিখলাম, এটার কারণটা কি, এবারের ফাইন্যান্স অর্ডিন্যান্সে যা যা পরিবর্তন আসবে সেগুলো নিয়েই আপনাদেরকে পড়তে হবে। সুতরাং যারা আপনাদের জুন মাসে, প্রতি বছর এই জুন মাসে ক্লাসটা শুরু হয়,
তারা একটু দোটানায় থাকে। দোটানায় থাকে কেন? যে এখন পর্যন্ত ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 যেটা, সেটা এখনো মানে পাস হয়নি, সেটা এখনো বের হয়নি। বুঝছেন? বের হবে, 2-1 দিনের মধ্যেই বের হয়ে যাবে। এই ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 কি? সেটা হলো এবারের বাজেটে কি কি চেঞ্জ আসছে। এবারের বাজেট তো নর্মালি সংসদে পাস হয়। এখন যেহেতু সংসদ নাই, সেই কারণে এখন অর্ডিন্যান্স আকারে এটা জারি হচ্ছে। এই জন্য নাম হচ্ছে ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025। বরাবর যেটা হয় সেটা হলো ফাইন্যান্স অ্যাক্ট হয়। যখন দেশে সংসদ থাকে, সংসদের অধিবেশন থাকে, এবং অধিবেশন চলাকালীন যদি কোনো আইন পাশের উদ্দেশ্যে বিল আকারে উত্থাপিত হয় এবং কণ্ঠভোটে পাশ হয়, বা যেভাবে পাশ হোক, তো পাশ হলে তখন সেটা আইনের মর্যাদা পায়। আইনের ইংরেজি হচ্ছে অ্যাক্ট। আর অধ্যাদেশের বাংলা হচ্ছে, এই অধ্যাদেশের বাংলা ইংরেজি হচ্ছে অর্ডিন্যান্স। যখন দেশে সংসদ থাকে না, বা সংসদ থাকলেও তার অধিবেশন থাকে না, তখন আইন করার উদ্দেশ্যে যেটা করা হয় সেটার নাম হচ্ছে অর্ডিন্যান্স। এই হুম জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা চেষ্টা করব যেদিন যেটা পড়ানো হবে আপনাকে সেই দিন আপনার মেইলে আপনি পেয়ে যাবেন। আমি চেষ্টা করব, ধরেন আজকের ক্লাসটা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে আপনাদের মেইলে আমি আমার হ্যান্ডআউটটা পাঠিয়ে দেবো, সফট কপিটা পাঠিয়ে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। যাতে করে প্রতিদিনের যেটা পড়া সেটা আপনি প্রতিদিন পেয়ে যান। আর আমরা আরও একটা জিনিস চেষ্টা করব, যেহেতু আপনাদের এমসিকিউ, মূলত এমসিকিউ, আর সাথে 1-2টা অঙ্ক থাকে পরীক্ষায়, তো প্রতিটা যখন পড়ানো হবে সেখান থেকে আপনার কি ধরনের এমসিকিউ হতে পারে, মানে সেগুলো আপনাকে আইডিয়া দেওয়া হবে, যাতে আপনি একটু ধারণা পান যে স্যার যে পড়াচ্ছে এখান থেকে আমার কি কি কোশ্চেন হতে পারে। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। তো শুরুতে কারোর কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, একটু কোশ্চেন পেপারটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। নাম্বার সিস্টেমটা নিয়ে কিভাবে নাম্বার ম্যানুয়ালটা স্যার, মার্চের যেটা ছিল স্যার, সেটা কি কোনো পরিবর্তন হয়েছে স্যার? মানে আইসিবি যে স্টাডি ম্যানুয়ালটা, এটা ম্যানুয়ালটা তো গতবারের, বুঝছেন? এটা 2024 সালের, 25 সালেরটা এখনো বের হয় নাই। বের হবে কেমনে? এখন পর্যন্ত তো এই যে 4 নম্বরে যেটা ফাইন্যান্স অর্ডিন্যান্স, ওইটাই হয়নি। স্যার তাহলে কি স্যার আমরা পরীক্ষার আগে ম্যানুয়াল আবার চেঞ্জ করব? পরীক্ষার আগে আপনি ম্যানুয়াল পেয়ে যাবেন হাতে। এখন যেটা ম্যানুয়াল আছে সেটা পুরনো আর কি। স্যার একটু মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটু কথা বলবেন, আমরা এটা বুঝি না। মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে মানে আপনার শোনেন, সিলেবাস অনুযায়ী পড়ানোটা হচ্ছে আমাদের কাজ। আপনার মার্ক ডিস্ট্রিবিউশনটা এটা কোশ্চেনের প্যাটার্নে এক এক সময় এক এক রকম ডিপেন্ড করে। তবে আমি যতখানি জানি যে আপনার আম, হয়তো এই এমসিকিউটাই বেশি থাকে। 1-2টা অঙ্ক হয়তো, ধরেন 100 মার্কের পরীক্ষা হলে তার ভিতরে 80% ওয়েটেজ থাকে হলো, 75-80% ওয়েটেজ থাকে আপনার এমসিকিউ। আর বুঝতেই পারেন, যেহেতু আপনার এমসিকিউ, এই জন্য হয়তো আপনি পাস্ট কোশ্চেনটা পাচ্ছেন না। আমি এখানে 6 নম্বর লিখছি, 7 নম্বরে লিখতাম যে পাস্ট কোশ্চেন সলিউশন, যে পিছনের যে কোশ্চেনগুলো এ পর্যন্ত পরীক্ষা হয়েছে সেগুলোর সলিউশন যদি আমরা করতে পারি, তাহলে আমরা আরো ভালোভাবে মানে বুঝতে পারি, যে ধারণা পেতে পারি। তবে আপনাদের একটা কথা বলি, সেটা হলো যখন আমাদের এই ক্লাস শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে আপনাদেরকে সেরকম একটা মক টেস্টের মতো নেওয়া হবে, যে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হতে পারে, এমসিকিউ টাইপের কোশ্চেন, তারপরে ট্রু ফলস স্টেটমেন্ট, এগুলো, বা ছোটখাটো 2-1টা অঙ্কও থাকবে, আমরা অঙ্কও করাবো। বুঝতে পারছেন? আপনাকে স্যার 2টা অঙ্ক তাহলে কি এখন বলেন। স্যার এখন কি তাহলে আমাদের আপনি যে ক্লাসে করাবেন এবং যে হ্যান্ড নোট দিবেন সেটার উপরে আমাদের এখন চলতে হবে যত পর্যন্ত না ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 না বের হয়?
হ্যাঁ, এটাই হয় কি, যাদের এই জুন মাসে ক্লাস শুরু হয় প্রতি বছর দেখি তারা খুব একটা মানে ঝামেলার মধ্যে থাকে, মানে একটা হসপস অবস্থা, যে স্যার পড়াচ্ছে এক জিনিস, বইয়ে পাচ্ছি না সেই জিনিস। তো এইরকম জুন মাসটা গেলে আপনার জুলাই মাসের 1 তারিখ থেকে আপনি ঠিক হয়ে যাবেন। বুঝতে পারছেন? আর অর্ডিন্যান্স পাস নতুন করা সিলেবাসে আমাদের এক্সাম হবে? হ্যাঁ, নতুন সিলেবাস মানে কি? সিলেবাস মানে তো আছেই। আর স্যার সিলেবাস স্যার এই সিলেবাস যে না, নতুন যে আপনার অর্ডিন্যান্স আসছে বা নতুন যে ইয়ে আসবে এইটাতেই আমাদের এক্সাম হবে? অবশ্যই। জি ইনকাম ট্যাক্স তো প্রতি বছর চেঞ্জ হয়। তো ব্যাপারটা বুঝছেন তো, স্বাভাবিকভাবেই 1 বছর আগে যারা ক্লাস করছে আর এখন যারা আপনারা ক্লাস করতেছেন সেটা তো এক হবে না। হুম। তাহলে স্যার ওই রিলেটেড যেগুলো স্যার আমাদের পড়া থাকবে সেগুলো পাস হওয়ার পরে পড়াবেন স্যার। হুম। স্যার না, পাস হওয়ার পরে কি, এখন তো অলরেডি প্রপোজড বাজেটে আপনার কি কি চেঞ্জ আসছে সেগুলো তো অলরেডি প্রপোজড এবং এগুলো আমরা জানি যে এগুলোই পাস হবে। তো সেইভাবেই আমরা পড়বো, অসুবিধা নেই। যদি 2 দিন বাদে দেখি যে কিছু চেঞ্জ আসছে তো সেইভাবে আমরা চেঞ্জ করবো। আমাদের ক্লাস তো চলবে, জি আমাদের স্যার। ক্লাস তো আপনার আগস্ট পর্যন্ত চলবে। তো জি সুতরাং আপনার, সেপ্টেম্বরে চলবে হয়তো স্যার, সেপ্টেম্বরের 17 তারিখ পরীক্ষা। হ্যাঁ, সেপ্টেম্বরের 17 তারিখ পরীক্ষা, তো বহু দেরি আছে। জি স্যার। স্যার হ্যাঁ, বলেন। আহ, মানে কত মার্কসের লোকে সিকিউর মানে পাস পাস হবে? সাধারণত কত মার্কসে 100-র মধ্যে কত পাইলে মানে পাস হয় এটা এই কোর্সে? এটা কেউ জানে না, এটা কেউ বলতে পারে না। স্যার মানে ইয়ে হুম। গেস করা যায় না যে কত দিবে কত না দিবে? না, এটা আপনি সিএ পাশ করলেও আপনি জানতে পারবেন না, জীবনে কোনোদিন জানতে পারবেন না। স্যার এর আগের ক্লাসে বললো যে 50 থেকে 60-এর মধ্যে হলো গিয়ে সিকিউর। সবই ঠিক আছে, তো বিষয়টা কি, আপনার পাস মার্ক ম্যাক্সিমাম আর মিনিমাম কত মার্কস? শোনেন, এগুলো এক্সাম কমিটি থাকে, আপনি তো কেবল সিএ পড়া শুরু করছেন, বুঝছেন? আপনাকে বহু দূর যেতে হবে এবং এখানে অনেক কিছু কনফিডেন্সিয়াল বিষয় আছে। বুঝতে পারছেন তো, ওইগুলা নিয়ে আপনি তাড়না করেন না। আজকে প্রথম ক্লাস, আপনার কাজ হলো পড়া, জানা, পরীক্ষায় পাশ করা। কততে পাশ হবে এটা দিয়ে আপনার দরকার কি? আপনার পাশ করতে পারলেই তো হলো। আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন কিন্তু জানতে পারবেন না যে কোন পরীক্ষায় আপনি কত নাম্বার পাইছিলেন বা কত নাম্বারে পাস। তো এইটা সম্পূর্ণ এক্সাম কমিটির একটা বিষয়, এটা মানে হাইলি কনফিডেন্সিয়াল। হুম। এই আর জি কি। স্যার, আপনি এখন তাহলে স্যার কথা শুরু করে দেন। হ্যাঁ, তাহলে ওগুলোতে আমরা নাই যাই আগে, মানে ক্লাস শুরুর আগেই কততে পাস হবে কি হবে ওগুলো দরকার কি আপনার? সেটাই তাই না? স্যার। দরকার নেই। এই যেটা দরকার সেটা হলো ক্লাসটা ফলো করা। ক্লাস ফলো করলে আপনার যেটা হবে, প্রতিদিনের ক্লাসটা এটা আপনার কাছে থাকবে এবং যখন পরীক্ষা হবে আপনার তখন এগুলো, এবং শেষের দিকে তো আমরা করবই, আপনার একটু রিক্যাপিচুলেট করব যে কি কি পড়ানো হলো এবং সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে ইত্যাদি আর কি। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, একটা প্রেজেন্টেশন আজকে দেখাচ্ছি, এই যেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশ ট্যাক্স ম্যানেজমেন্ট। তো এই বাংলাদেশ ট্যাক্স ম্যানেজমেন্টের এইখানে আমরা এই প্রেজেন্টেশনটা দেখি, এটা একটা ট্যাক্স সম্পর্কে আপনি প্রাথমিক ধারণা পাবেন। আচ্ছা, যে প্রেজেন্টেশনটা দিচ্ছি এর ভিতরে মোটামুটি আমরা কিন্তু এই জাতীয় জিনিসগুলো পাবো। ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন, প্রিন্সিপাল অফ এ গুড ট্যাক্স সিস্টেম, ক্যানন অফ ট্যাক্সেশন, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কী, ইনকাম ট্যাক্সের যে লটা আমরা আজকে পড়ব সেটার লিগ্যাসিটা কী, তো বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচারটা সেটা কেমন, আর বর্তমানে ট্যাক্সের রেটটাই বা কেমন, কিছু রিডিউস ট্যাক্স রেট, ট্যাক্স রিফর্ম ইত্যাদি নিয়ে আজকে কথা বলবো। এবং এই প্রেজেন্টেশনের পরে যদি আমাদের সময় থাকে আমরা আরেকটা প্রেজেন্টেশন
দেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক আর কি সেটা। আচ্ছা, প্রথমে আসেন আর কোশ্চেন করবেন। আপনি যদি মনে করেন যে পড়ানোর সময় বা কোনো স্লাইডে কোনো কোশ্চেন আছে, তাহলে আপনি কোশ্চেন করবেন, তাতে কোনো অসুবিধা নেই। সবচেয়ে ভালো হয় একটা স্লাইড যখন পড়ানো শেষ হয় তারপরে যদি আপনি কোশ্চেনটা করেন, তাহলে আমার জন্য ভালো হয়। বুঝতে পারছেন? তাহলে একটা শৃঙ্খলা থাকে। এই জি স্যার। এই তো দেখতে থাকেন। তো ট্যাক্সের একটা প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করা, সেগুলো ট্যাক্স কি জিনিস। ট্যাক্সেস আর ডিউজ দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ ইন অ্যান অর্গানাইজড সোসাইটি। এরকম আরও ভালো ভালো কিছু ট্যাক্সের সংজ্ঞা আছে, আপনি দেখলে মজাও পাবেন, সেটা দেখাচ্ছি পরের স্লাইডে। তো ইটস এ কম্পালসারি পেমেন্ট। ট্যাক্স হচ্ছে একটা কম্পালসারি পেমেন্ট মেড টু দ্য গভর্নমেন্ট ফর সার্ভিসেস ইট প্রোভাইডস আস, দো পিপল মে নট বি হ্যাপি অর কনভিন্সড উইথ দিস সার্ভিসেস। তো সাধারণত ট্যাক্স নিয়ে অনেক ধরনের বিরূপ কথাবার্তাও হয়, যে আমরা সরকারকে এত টাকা ট্যাক্স দেই, আমরা কি পাই তার বিনিময়ে ইত্যাদি। তো সেটা ভিন্ন কথা, বাট ট্যাক্সের বিপরীতে পাওয়া যায় না যে একেবারে তা না, দৃশ্যমানও অনেক কিছু পাওয়া যায়। কিন্তু যাদের এটা মনে রাখতে হবে যে এটা ইনকাম ট্যাক্স। আজকে যে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স আমরা সবাই জানি এটা হচ্ছে ট্যাক্স অন ইনকাম, আয়ের উপরে কর। আর ভ্যাটটা ডিফারেন্ট, মানে ভ্যাট ইজ অলসো ডিফারেন্ট ফ্রম দ্য ইনকাম ট্যাক্স। ভ্যাটটা সম্পূর্ণ আলাদা। যদি আমরা ইনকাম ট্যাক্সের বাংলায় বলি, ইনকাম ট্যাক্সের বাংলা হচ্ছে আয়কর, ভ্যাটের খাঁটি বাংলা হচ্ছে ব্যয় কর। যদিও আমরা বলা হয় মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কিন্তু রিয়ালি যদি বলতে চান তাহলে এটা কিন্তু এক্সপেন্ডিচার ট্যাক্স, বা আরেকটা নাম হচ্ছে কনজিউমার ট্যাক্স। তো আয় করলে যেমন আপনাকে আয়কর দিতে হবে, সেই আয় করা টাকা দিয়ে আপনি যদি কোনো কিছু খরচ করতে যান তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে। তো বিষয়টা এরকম। এবং আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর, ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। মানে ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স দিতে হয় ডাইরেক্টলি, মানে যার উপরে বর্তায় তাকেই দিতে হয়, আর ভ্যাট ক্যান বি শিফটেড টু দ্য কাস্টমার বা কনজিউমার। তো সেই হিসাবে ভ্যাটের যে ইনসিডেন্স দ্যাট ক্যান বি শিফটেড, বাট ইনকাম ট্যাক্স ইজ অ্যান আলটিমেট বার্ডেন। তো সেই জায়গাগুলো আমাদের একটু ডিফারেন্সটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং এখান থেকে কোশ্চেনও আসে যে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কী, বা কোনটা ডাইরেক্ট ট্যাক্স কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স। যেমন এখান থেকে যদি একটা কোশ্চেন করি, আপনাকে এমসিকিউ করি যে ইনকাম ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স বাট ভ্যাট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স, এই কথা কি সত্য না মিথ্যা? তো উত্তর হলো সত্য। সত্য। বুঝছেন? তো সেই রকমই এই যে আমরা পড়াচ্ছি বা আপনি পড়তেছেন, এখান থেকে কি কোশ্চেন হতে পারে, কি কি ট্রিকি কোশ্চেন হতে পারে, এমসিকিউ হতে পারে, বা মাল্টিপল চয়েস থাকতে পারে, 3-4টা চয়েস থাকতে পারে, এর ভিতরে কোনটাতে আপনি টিক চিহ্ন দেবেন। বুঝছেন? এই তো ইনকাম ট্যাক্সের আর একটা সবচেয়ে বড় প্রিন্সিপাল হচ্ছে, এটা হচ্ছে অ্যানুয়াল ট্যাক্স। বড় হয়ে গেল কেন? বুঝলাম না। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি কিন্তু স্যার জুম বড় হয়ে হ্যাঁ, বড় হয়ে গেল, হঠাৎ করে বড় হয়ে গেল কেন, এটা বুঝলাম না। কিন্তু এটা বন্ধ করে আবার খুলি না হয়। এবার ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হলো ইনকাম ট্যাক্স ইজ ওয়ান স্টেজ ট্যাক্স অ্যান্ড ইনকাম ওয়ান্স ট্যাক্স নেভার ট্যাক্সড অ্যাগেইন। মানে এক আয়ের উপরে দ্বিতীয়বার আয়কর দিতে হয় না। অ্যান্ড ইনকাম ট্যাক্স ইজ ইকুইটেবল অ্যান্ড প্রোগ্রেসিভ
its moral, ethical and legal basis is stronger than those of indirect tax. আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব যে ইনকাম ট্যাক্সটা বেশি ভালো, ভ্যাট ভালো না। মানে কেন ভালো? ইনকাম ট্যাক্সটা হচ্ছে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ কি? প্রোগ্রেসিভ মানে হচ্ছে যার যত আয় বেশি সে তত বেশি রেটে ট্যাক্স দিতে হয়, একই রেটে নয়। কিন্তু ভ্যাট হচ্ছে একই রেটে দিতে হয়, এবং ভ্যাট কিন্তু কনজিউমার চেনে, ধনী গরিব চেনে না। আপনি যদি একটা লাক্স সাবান কিনেন দোকান থেকে, আপনাকে যে পরিমাণ ভ্যাট দিতে হবে, যত বড় ধনী লোক হোক, যত রাস্তার ভিখারি হোক, একটা সাবান কিনতে গেলে তাকে একই টাকা ভ্যাট দিয়ে কিনতে হবে। তো সেই জন্য ইনডাইরেক্ট ট্যাক্সটা সমাজের জন্য ভালো না। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স যেটা, ইনকাম ট্যাক্সটা ভালো। এই কারণে ভালো যে এটা ধনীর উপরে ট্যাক্স, যারা বেশি আয় করে তাদের উপরে ট্যাক্স, এবং একটা থ্রেশহোল্ড লিমিট আছে। তো যারা ওই পর্যন্ত আয় করে তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতেই হয় না। তো সমাজে এই ইকুইটি বজায় রাখাটা, এটা ইনকাম ট্যাক্সের একটা বড় ধর্ম, বা ডাইরেক্ট ট্যাক্সের একটা বড় বড় ধর্ম, যেটা ইনডাইরেক্ট ট্যাক্সের নাই। ইনডাইরেক্ট ট্যাক্সটা হলো আদায় করা সোজা, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স যেটা, ইনকাম ট্যাক্সটা আদায় করা কঠিন, কিন্তু এটা আপনার ইকুইটেবল এবং প্রোগ্রেসিভ ওই সেন্সে আর কি। ক্লিয়ার? তো এই স্লাইডে কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? নো স্যার। স্যার ওয়ান স্টেজ ট্যাক্সটা কি? ওই তো, এটা হলো আপনার একবারই দিতে হয় ইনকাম ট্যাক্স সারা বছরে। আপনার যারা আয় করে, যারা চাকরি বাকরি করে, আপনি দেখবেন যে তারা সারা বছর ধরে যা আয় করে, তার পরের বছর তারা হিসাব নিকাশ নিয়ে বসে যে আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, তারপর তাকে রিটার্ন ফিল আপ করতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়। এটা বাৎসরিক একবার। তো এটাই বলা হচ্ছে আর কি। এবং যে বছরে মানুষ আয় করে ওই বছরটাকে বলা হয় ইনকাম ইয়ার, এবং তার পরের বছরটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। যেমন কথার কথা যে এখন যে আপনার ইনকাম ইয়ার যেটা চলতেছে সেটা হচ্ছে 2024-25 আয়বর্ষ বা অ্যাকাউন্টিং ইয়ার, আপনি যাই বলেন, 24-25। কিন্তু এই 24-25 যে আয়বর্ষ চলতেছে, এই আয়বর্ষটা শেষ হয়ে যাবে আর 6 দিন পরে শেষ হয়ে যাবে। মানে তো এইটার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-26। তো আমাদের প্রতিটা বর্ষ শেষ হয় 30শে জুন। ইনকাম ট্যাক্সের ক্যালেন্ডার কিন্তু জুলাই টু জুন, মাইন্ড ইট। তো আপনার যে আমাদের যে এমনি ক্যালেন্ডার, জানুয়ারি টু ডিসেম্বর যে ক্যালেন্ডার, সেটা কিন্তু ইনকাম ট্যাক্স ফলো করে না। ইনকাম ট্যাক্স ফলো করে ফিসক্যাল ইয়ার। ফিসক্যাল ইয়ার মানে হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার মানে হচ্ছে জুলাই টু জুন। বুঝছেন আমার কথা? জি স্যার। জি স্যার। Yes, স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার, তাহলে যে আমরা সেপ্টেম্বরে যে এক্সামটা দিব, সেটার মানে কোথা থেকে বেশি আসবে, মানে নেক্সট ইয়ার থেকে, ইনকাম ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে? না, এইটাই আসবে। এই যে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা 2025-26, এইটাই। যেটা ইনকাম ইয়ার হচ্ছে 2024-25, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26। এটা এখান থেকেই সবকিছু। জি স্যার, বুঝছি। স্যার, আমাদের যখন স্যালারি দেওয়া হয় কর্পোরেট থেকে, তখন যে বলা হয় যে আফটার ডিডাক্টিং ট্যাক্স, তো এটা কি আমরা ইনডাইরেক্টলি প্রত্যেক মাসে মাসে ইনকাম ট্যাক্সেরই একটা পার্ট দিয়ে দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওইটাও পড়ানো হবে। ওটাও পড়ানো হবে যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। অর্থাৎ যখন আপনাকে বেতন দেওয়া হয় তখন ওই সোর্সেই কেটে রাখা হয়। বেতন দেওয়ার সময় ইনকাম ট্যাক্সটা আপনার কাছ থেকে কেটে রাখা হবে, ওইটা কেটে রেখে সরকারি কোষাগারে জমা হবে। তার মানে আপনি প্রতি মাসে মাসে সরকারকে ট্যাক্স দিচ্ছেন। বছর শেষ হওয়ার পরে তখন হিসাব নিকাশ নিয়ে বসতে হবে যে আর কত টাকা দিতে হবে বা না হবে। এই বুঝছেন? থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হুম স্যার, ইনকাম ইয়ার 2024-25-এ যারা স্যার ইনকাম করছে তাদের ট্যাক্স ক্যালকুলেশনটা কি স্যার এই নতুন যে ফাইন্যান্স
হ্যাঁ, হ্যাঁ, অর্ডিন্যান্সে হ্যাঁ। আসছে সেটা দিয়ে কাউন্ট হবে? মানে তারা এটা স্যার হচ্ছে দেখো, নভেম্বরে যে রিটার্নটা জমা দেবে সেটা কি স্যার ওই নতুন ফাইন্যান্স অর্ডিন্যান্সে যে আপনার স্ল্যাব রেট আসছে সেটা দিয়ে ক্যালকুলেট করবে? না, 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 এখানে একটু বলে রাখি আপনাকে। তো সেটা হচ্ছে, সেটা তো আমি দেখাবো, পরের স্লাইডগুলোতে আপনি পাবেন এগুলো। সেটা হচ্ছে যে বিগত সরকার যাওয়ার আগে আপনার যে বাজেটটা করলো 2024-এ, তখন তারা 2 বছরের রেট ঘোষণা করে গেছে যে 2024-25, মানে তখনকার ছিল তো, গত বছর ছিল তো, ওইটা কারেন্ট ইয়ার। আর হলো প্রসপেক্টিভ 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা আমাদের এখন আসবে আর কি। তো সরকার 2 বছরের ট্যাক্স রেট ঘোষণা করে গেছে, কারেন্ট ইয়ার এবং নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মানে এখন এখন আমাদের কারেন্ট ইয়ার, এটা 25-26। আমি বুঝছেন আপনার আমার কথা? জি স্যার। এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, মানে নতুন করে ওই, মানে পুরাতন সরকারের সেই রেট যেটা ঘোষণা করছে ওখানে হাত দেয় নাই। হাত না দিয়ে ফাইন্যান্স অর্ডিন্যান্সে এখন যেটা করতেছে সেটা হলো পরের 2 বছরের ট্যাক্স রেট সরকার এখানে ঘোষণা করতেছে। সেটা কি? 26-27, 27-28। তো স্যার আপনি, হ্যাঁ, স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে স্যার। না, ওনারে শেষ করে নিই, জি ওনাকে স্যার। ওনাকে আগে ঠান্ডা করে নিই, ওকে দাঁড়ান স্যার। আপনি। সেটা হচ্ছে, তার মানে আপনি আমাকে কোশ্চেন করছেন কি, আর সেটার উত্তর কি? আমি বলি, আপনি আমাকে কোশ্চেন করছেন, স্যার এই বছরে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই যে ফাইন্যান্স অর্ডিন্যান্সের মাধ্যমে যে রেট ঘোষণা করবে এইটা আমাদেরকে ফলো করতে হবে? উত্তর হচ্ছে না। কেন না? প্রতি বছর তো আমরা তাই করি। না, এই কারণে যে সরকার, বিগত সরকারের যে 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের যে ট্যাক্স রেট ঘোষণা করে গেছে সেখানে হাত দেয় নাই, সেটার চেঞ্জ করে নাই। চেঞ্জ না করে যেটা করছে সেটা বলে গেছে যে আমরা পরবর্তী 2 বছরের ট্যাক্স রেট ঘোষণা করে গেলাম, 26-27, 27-28। তবে পরে যারা ইলেকশনে জিতবে, ইলেকশনে যে সরকার গঠিত হবে আগামীতে, তারা চাইলে আমাদের এই রেট রাখতেও পারে, রাখলে চেঞ্জও করতে পারে। বাট আমরা বিগত সরকারের ওই রেটটা চেঞ্জ করলাম না। আপনি কথা বুঝতে পারছেন? সুতরাং আমরা যে 25-26-এর রেট আপনাকে একটু পরে, পরের স্লাইডেই আপনি পাচ্ছেন, আজকেই পাবেন, যে তাইলে আমরা কোন রেট ফলো করব। তো যে রেট ফলো করব সেটা হলো 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের যে ট্যাক্স রেট, ওইটা আমরা ফলো করব। তো সেই ট্যাক্স রেট কি এই সরকার ঘোষণা করছে? না, আগের সরকার ঘোষণা করে গেছে। ক্লিয়ার আপনার কোশ্চেনের উত্তর? জি স্যার, 100% ক্লিয়ার। হুম। তা বলেন, এখন ফাঁকে জানি কে কিছু বলতে চাইছিল, বলেন। আমি স্যার সেম কোশ্চেনই করতে চাইছি, তো অ্যান্সারটা তো পেয়ে গেলাম ওই কোশ্চেনের সাথেই। তো তাহলে আমাদের আপনি যেমন মাঝখানে ম্যানুয়ালটাতে, আবার, হ্যাঁ যেমন হুম, স্যার আমাদের ম্যানুয়ালটাতে প্রিভিয়াস রেটটা দেওয়া আছে আর কি, হুম, ওই জন্য আর বলছি। আর আমার এই এই হ্যান্ডআউটে আপনি আজকে এখনকার রেটটা পাবেন। ওকে স্যার, ঠিক আপনি আছে। সবই পাবেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, এত উতলা হওয়ার কিছু নাই, আপনি সব পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। বুঝছেন? এই, ঠিক আছে। তার যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আগাই নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, দেখেন, এনবিআর হচ্ছে সুপ্রিম অথরিটি। এটা নিয়েও অনেক তুলকালাম হচ্ছে, আপনি পত্রপত্রিকায় দেখতেছেন যে এনবিআর আদৌ থাকবে কিনা। তো জি এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। তো পরবর্তীতে সরকার আশ্বস্ত করছে যে না, এনবিআর থাকবে। তো আমরা দেখি যে আসলে এখন পর্যন্ত তো একটা অধ্যাদেশ হয়েছে, সেখানে বলছে যে এনবিআর এর অস্তিত্ব নাই। তো এটাকে ডিভিশন করা হবে, মিনিস্ট্রি হবে, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে আন্দোলন একেবারে তুঙ্গে। তো এখন সেটা নিয়ে সরকার আবার প্রেস নোট দিছে, যে বলছে যে না, তো এনবিআর থাকবে। তো দেখা যাক আর কি কি হয় না হয়। এখন পর্যন্ত আইনে যা আছে সেটা আমরা পড়ি, তারপরেরটা পরে দেখা যাবে, এই আর কি। তো সেটা হচ্ছে, এনবিআর হচ্ছে সুপ্রিম অথরিটি। ইনকাম ট্যাক্সের যদি অথরিটির কথা বলি, তা হাইয়েস্ট বডি হচ্ছে, হাইয়েস্ট অথরিটি হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো আর লোয়েস্ট অথরিটি হচ্ছে ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর। তো আমরা যদি বলতে পারেন যে, এবং এই আইআরডি না, সরি, এই এনবিআরটা হচ্ছে আম, মানে এটাও একটা আইআরডির একটা অংশ। তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যেটা, সেটার 4টা ডিভিশন। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে 4টা ডিভিশন, 4টা ডিভিশনের 4জন সচিব। তো 4টা ডিভিশন কি কি?
এটা জানেন কিনা কেউ, যে এটা সবচেয়ে বড় মিনিস্ট্রি এটা। কারণ একটা মিনিস্ট্রিতে একটাই থাকে, কিন্তু এই মিনিস্ট্রিতে চারটা। চারটা কি কি? ফিনান্স ডিভিশন, আইআরডি, ইআরডি, আর একটা হচ্ছে সম্ভবত ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। এই তো এরকম যে আইআরডির যিনি সচিব তিনি পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান। তো এই যদি আমরা এটা দেখি, আমরা যদি একটু এটা দেখে আসি, আমরা যদি ইনকাম ট্যাক্স অথরিটির কথা ধরি, যদি বলেন যে আয়কর কর্তৃপক্ষ কারা, এক নম্বরই হচ্ছে এনবিআর। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর হচ্ছে তিনটা উইং। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আর একটা হচ্ছে ভিএটি, আর একটা হচ্ছে কাস্টমস অ্যান্ড এক্সাইজ। তো তিনটা উইং, এর ভিতরে ইনকাম ট্যাক্সে যারা চাকরি করে তারা তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে। এরপরেই আপনি পাবেন কমিশনার। আমি আপনাকে হায়ারার্কিটা দেখাচ্ছি। এখন যদি পরীক্ষায় আপনার একটা এমসিকিউ আসে যে ইনকাম ট্যাক্সের মানে হাইয়েস্ট অথরিটি বা হাইয়েস্ট বডি কে, তো এনবিআর। সেখানে লেখা থাকলো যে কমিশনার, তারপরে লেখা থাকলো ডিসিটি, তারপরে লেখা থাকলো এনবিআর, ইন্সপেক্টর, আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? এনবিআর স্যার। এনবিআর। এটাই দেখাচ্ছি আপনাকে। স্যার এটা এটা কি লিখছেন? কোনটা? এক্সাইজ? হুম। হ্যাঁ।
দেখছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এটা একটু ভালো করে একটু বোঝেন। সেটা হচ্ছে হায়ারার্কিটা আপনাকে দেখাচ্ছি, পদবিন্যাসটা দেখাচ্ছি, কারণ এটাও একটা আপনার সিলেবাসের পার্ট, যে হু আর দ্য ইনকাম ট্যাক্স অথরিটি, যে আয়কর কর্তৃপক্ষ, আয়কর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা চালায় তারা কারা, এবং এর ভিতরে কি পোস্ট কোনটা। কি পোস্ট হচ্ছে 5 নম্বরটা, ডিসিটি, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। বুঝছেন? তো কেন কি পোস্ট বলা হচ্ছে? এখানে অ্যাসেসমেন্ট, কর নির্ধারণ, কর আদায় সবকিছু এইখানেই হয়ে থাকে। তো এইখানে একটা জিনিস, যারা অ্যাসেসিং অফিসার হচ্ছে 3 জন, 5, 6, 7, মানে ডিসিটি, এসিটি এবং ইএসিটি, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস। তো এরা হচ্ছে অ্যাসেসিং অফিসার। এদের বস হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার, এরা হচ্ছে সুপারভাইজারি অফিসার, এডিশনাল কমিশনার বা জয়েন্ট কমিশনার। এদের রিপোর্টিং অথরিটি হচ্ছে এদের কাছে, আবার এদের রিপোর্টিং হচ্ছে এর কাছে, এদের রিপোর্টিং হচ্ছে এর কাছে, এইভাবে আর কি হায়ারার্কিটা মোটামুটি এরকম। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা 3টা ট্যাক্স নিয়ে ডিল করে। 3টা ট্যাক্স কি কি? ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স। বাংলা হচ্ছে আয়কর, দান কর এবং ভ্রমণ কর। তবে এর ভিতরে যদি ওয়েটেজের কথা চিন্তা করেন, তো ইনকাম ট্যাক্সের ওয়েটেজ হচ্ছে 99.9999%। আর 2টা খুচরা ট্যাক্স, একটা হচ্ছে দান কর আর একটা হচ্ছে ভ্রমণ কর। এই, এবং যার কারণে এই ডিপার্টমেন্টে যারা জব করে তাদের প্রত্যেকের ডেজিগনেশন হচ্ছে প্লুরাল, নট সিঙ্গুলার। প্লুরাল মানে কি? ট্যাক্সেস, যে কমিশনার অফ ট্যাক্সেস, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। বুঝতে পারছেন আমার কথা? হুম। স্যার বুঝতে পেরেছি। জি স্যার। এই তো এনবিআর এ যারা জব করে সেখানেও আবার এনবিআর হেডেড বাই চেয়ারম্যান, এবং চেয়ারম্যানের পরেই যে থাকে মেম্বার, মেম্বারের পরে থাকে ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি ইত্যাদি। তো সেখানকার এনবিআর এর ভিতরের পদবিন্যাসটা আবার একটু ডিফারেন্ট। এই, এবং এনবিআর এর যে 3টা উইং সেটাও তো আমি এখানে লিখে দেখালাম। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে ভিএটি, আর একটা হচ্ছে কাস্টমস অ্যান্ড এক্সাইজ, মানে বাংলা হচ্ছে শুল্ক ও আবগারি। এবং যারা বিসিএস করে এই সার্ভিসে জয়েন করে তারা 6 নম্বরে জয়েন করে। 6 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, বাংলা হচ্ছে সহকারী কর কমিশনার। ঠিক আছে, সব কিছু বলে ফেললাম কিন্তু। আরো কোনো কোশ্চেন? স্যার নন ক্যাডারটা কোথায় জয়েন করেন? নন ক্যাডার ওই যে 7 নাম্বার, 8 নাম্বার, ক্লাস 2। আর ক্লাস 1 অফিসার হচ্ছে 6 থেকে অ্যাবভ। তবে যারা ক্লাস 2-তে জয়েন করে আপনার, তারাও পিএসসি কোয়ালিফাই করে আসে, পিএসসি থেকেই আসে, ওই 7-8-এ জয়েন করে, তারাও আবার ধীরে ধীরে উপরে ওঠে। সবাই প্রমোশন পায়, প্রমোশন পেয়ে উপরে ওঠে। তাহলে স্যার এখানে পেশাগত যে দক্ষতার একটা ব্যাপার আছে স্যার, ওটা তো থাকলো না। মানে থাকলো না মানে? মানে মানে স্যার বিসিএস তো আমরা জানি স্যার, এটা যে কোনো সাবজেক্ট থেকে ও আসলে মানে কোয়ালিফাই করে ফেলে মানে কিন্তু একটা পেশাগত একটা ইয়ে আছে না স্যার, এক্সপার্টিজের একটা বিষয় আছে না না? না, সেই এক্সপার্টিসটা তৈরি করা হয়, ওইটা নিয়ে সমস্যা হয় না, এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। সেটা হলো যারা বিসিএস কোয়ালিফাই করে আসে, সে ডাক্তার আসুক, ইঞ্জিনিয়ার আসুক, তাকে ইনকাম ট্যাক্সে তাকে 6 মাসের একটা রিগোরাস ট্রেনিং দিয়ে, 6 মাস আর 4 মাস, 10 মাসের ট্রেনিং দিয়ে তাকে তৈরি করা হয়। বুঝতে পারছেন? তো এই জি সার্ভিসের স্যার। উপযুক্ত করে তৈরি করা হয়। এই জি স্যার। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, মানে এটা নিয়ে অনেক সময় প্রায়ই কথা হয় যে আপনার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড যদি স্টুডেন্ট না হয়, তাহলে এই ট্যাক্সেশন সার্ভিসটা তো আসলে টোটালি অ্যাকাউন্টিং বেসড, ফলে জি স্যার। তাদের একটু ধরতে সমস্যা হয়। তবে বাস্তবে আমরা দেখি যে ইনকাম ট্যাক্সে আপনার যারা বিসিএস করে আসছে, অনেক আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, ঢাকা মেডিকেলের ডাক্তার আছে। তারা তাদের প্রিভিয়াস মানে তাদের একাডেমিক ওগুলো ভুলে গিয়ে এইখানে রপ্ত হয়ে গেছে। এখন হয় কি, ম্যাচিওরড ব্রেইন তো, এবং যারা বুয়েট থেকে পাশ করে আসে, ঢাকা মেডিকেল থেকে পাশ করে, প্রত্যেকে ব্রেইনি, অসম্ভব ব্রেইনি।
তো যাদের ব্রেইন ভালো তাদের কোনো কিছু ধরতে সহসা, আর তো সবাই তো মেচিওর, তো ধরতে অসুবিধা হয় না আর কি। এইখানে তাদেরকে মোটামুটি একটা 10 মাসের ট্রেনিং দিলে তারা প্রত্যেকেই ফিট হয়ে যায়, ওই পুলিশের মতো আর কি, বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এইখানে আপনার এই যে ডিসিটি, এই কথাটা কিন্তু আমাদের, আমরা যে পড়াশোনা করব আমাদের মানে কথাবার্তায় কিন্তু এই শব্দটা প্রায়ই আসবে, আপনি একটু মনে রাখেন। সেটা হলো ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, এটার এব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার ডিসিটি। তো এই কথাটা কিন্তু বারবার মানে মুখে আসবে। আর একটা মুখে আসবে, সেটা হলো যে ডিসিটির যিনি বস, জয়েন্ট কমিশনার, তো জয়েন্ট কমিশনারকে আমরা সাধারণত বলি যে সিটি। তো এটা কম আসবে, বা এটার সামনে আর একটা আই দেওয়া যায়, ইনস্পেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। জয়েন্ট কমিশনারের পোস্টিং ভেদে তাদের ডেজিগনেশনটা একটু চেঞ্জ হয়। যদি তাদের টেরিটোরিয়াল জোনে করঞ্চলে পোস্টিং হয় তখন বলে থাকে আইজিসিটি, মানে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। আর যদি আপিলে পোস্টিং হয় তখন বলা হয় আপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, এজিসিটি। এরকম পোস্টিং ভেদে আপনার ডেজিগনেশনটা এখানে যা দেখতে পাচ্ছেন তার থেকে একটু চেঞ্জ হয়। এখন যদি বলা হয় ইনকাম ট্যাক্সের লোয়েস্ট অথরিটি মানে কারা, এটার অ্যান্সার কি? ইন্সপেক্টর অফ ট্যাক্স। হ্যাঁ, ইন্সপেক্টর। ইনকাম ট্যাক্সের লোয়েস্ট অথরিটি হচ্ছে ইন্সপেক্টর। এখন বলতে পারেন যে ইন্সপেক্টরের নিচে কি আর কেউ চাকরি করে না? আর যারা চাকরি করে তারা হচ্ছে ক্লারিক্যাল জব, তো তারা কোনো অথরিটির মধ্যে পড়ে না, বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা মানে দেখলাম যে এনবিআর যে অথরিটি, হাইয়েস্ট অথরিটি এবং লোয়েস্ট অথরিটি কারা, সে অথরিটি নিয়ে কথা বললাম। এখন আসেন যে ভালো ভালো কিছু কোটেশন, যে ট্যাক্স সম্পর্কে বা ইনকাম ট্যাক্স সম্পর্কে যে সংজ্ঞা, এক একজনের ধারণা এক এক রকম, আপনার দেখলে কিছু হাসিও পাবে, বুঝতে পারছেন? যাই হোক, এটা আমি পাঠিয়ে দেবো আপনাকে, তো আপনি সফট কপি পাঠিয়ে দিচ্ছি, আপনি তো ওইগুলো দেখতেই পারবেন। তা আইনস্টাইনের মতো মানুষ, মানে আলবার্ট আইনস্টাইন, সে বলছে দ্য হার্ডেস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড ইন দিস ওয়ার্ল্ড ইজ ইনকাম ট্যাক্স। তাহলে বোঝেন অবস্থা, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে একটা ভালো ট্যাক্স সিস্টেমের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। সেটা প্রথম কথা হচ্ছে ইকুইটি। ইকুইটি কি? গুড ট্যাক্স সিস্টেম ইজ বেসড অন দ্য প্রিন্সিপালস এবিলিটি টু পে। মানে ট্যাক্স সিস্টেমটা এমন হওয়া উচিত যেন মানুষ তার সামর্থ্য অনুযায়ী দিতে পারে, এবং ইনকাম ট্যাক্সটা বাংলাদেশে তাই। এখানে প্রথমে 3.5 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না, বা মহিলাদের 4 লক্ষ টাকা পর্যন্ত যদি তাদের ইনকাম হয় তারা ট্যাক্স নেটের বাইরে। তো এই জন্য দেখবেন যে রিক্সাওয়ালা থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসায়ী, তারা কিন্তু ইনকাম ট্যাক্সের নেটে নাই, তাদের এবিলিটিও নাই, ট্যাক্স দেওয়ার সামর্থ্যও নাই। তা ভালো ট্যাক্স সিস্টেমটা আসলে তাই হওয়া উচিত যে মানুষের সামর্থ্য থাকতে হবে। নাম্বার 1, সিম্পলিসিটি। ট্যাক্স পেয়ার শুড অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাক্স ল বা ট্যাক্স সিস্টেম। মানে ট্যাক্সের যে লটা বা ট্যাক্সের যে প্রভিশনগুলো, এগুলোকে সিম্পল হওয়া উচিত, যেন মানুষ বুঝতে পারে, যারা ট্যাক্স পেয়ার, যারা কর দেয়, তারা যেন বুঝে দিতে পারে, তারা যেন লয়ারের উপরে নির্ভর করতে না হয় যে লয়ার যা বলবে তাই, আমি কিছুই বুঝি না, এরকমটা যেন না হয়। এটা বলা সোজা, কিন্তু সহজ কথা বলা সোজা, কিন্তু আসলে কঠিন ইনকাম ট্যাক্স, এবং এটা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই মানে কঠিন। তারপরে আসেন কনভিনিয়েন্স। ট্যাক্স শুড বি কালেক্টেড ইন কনভিনিয়েন্ট ম্যানার। অর্থাৎ ট্যাক্সটা কালেকশন হওয়া উচিত মানে সহজভাবে, মানুষের হাতে যখন টাকা পয়সা থাকে তখন তার কাছ থেকে মানে তাদের টাকা চাইলে সেটা মানায়। যেমন আপনি চাকরি করেন, আপনি বেতন পান, আপনার কাছে যদি বলা হয় যে বেতন থেকে কিছু টাকা আপনি ট্যাক্সে জমা দেন, এটা আপনার পক্ষে ইজি।
আগেও তাই ছিল, মানুষের গোলায় যখন ধান উঠতো, কৃষকের গোলায় ধান উঠতো, তখন খাজনা নিত, জমিদাররা তখন খাজনা নিত। তো সেটা মানে একটা মৌসুম আর কি, তো সেটা মানায়। স্টেবিলিটি, ট্যাক্স স্ট্রাকচার শুড নট বি চেঞ্জড ফ্রিকোয়েন্টলি। অর্থাৎ এই যে ট্যাক্সের যে লগুলো বা ট্যাক্সের যে স্ট্রাকচার, এটা যদি বারবার চেঞ্জ হয় তাহলে এটা আর স্টেবিলিটি থাকে না। তখন হয় কি, মানে বিদেশি যারা ফরেন ইনভেস্টর তারাও একটু বিব্রত হয়। বিদেশে কিন্তু ট্যাক্স লটা আমাদের দেশের মতো এত ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয় না, যেটা আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে হয় এরকম। হুম। তো বলতে পারেন যে কেন এরকম হয়, হয় অনেকটা মানে কিছু আছে ট্রায়াল অন ইরর, যে ঠিক আছে এটা করে দেখি এটা কেমন হয়, তারপরের বছর আবার ওটা চেঞ্জ হয়। তো এইভাবে একটা স্টাডি থাকে না। তো বিদেশে হয়তো থাকে, বিদেশে হয়তো একটা পুল থাকে। তো এখানে আমাদের একটু এই জাতীয় সমস্যাটা আছে, এই কারণেই কিন্তু আমাদের এই সংস্কারটা দরকার। এবং বলা বলা হচ্ছে যে ট্যাক্স পলিসিটাকে আলাদা করা, এবং সেখানে একটা পলিসি উইং থাকবে, তারা সারা বছর ধরে এখানে কাজ করবে। তারপরে আসেন প্রোগ্রেসিভিটি। ট্যাক্স শুড বি চার্জড অ্যাকর্ডিং টু ইনকাম ডিস্ট্রিবিউশন, এবং এটা আমাদের যে ট্যাক্স সিস্টেম, আমাদের যে ট্যাক্স রেট, সেটা প্রোগ্রেসিভ। সেটা আপনি দেখতে পাবেন একটু পরেই যে সেটা ধীরে ধীরে সেই রেটটা বাড়ে। হুম। তো সেটা ভালো। মানে তার মানে কি, ভালো মানে কি, এক দেশ এক রেট না, যে এমন একটা রেট আমি বলবো যে এই রেটে বাংলাদেশে সবাই একই রেটে ট্যাক্স দেয় না। তো যাদের ইনকাম বেশি তাদের বেশি রেটে ট্যাক্স দেয়। সার্টেনটি, ট্যাক্স সিস্টেম শুড নট মানে হ্যাভ এনি অ্যাডভার্স ইফেক্ট। মানে এটার যেন একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে, একটা সার্টেনটি থাকে, যে এই যে ট্যাক্স লগুলো বা সবগুলোই মোটামুটি একরকমই, হয়তো একটু সামান্য এদিক ওদিক থাকতে পারে, এর জন্য কোনো অ্যাডভার্স ইফেক্ট না হয়, যে আমি ট্যাক্স দিলাম দিয়ে ফতুর হয়ে গেলাম, এটা যেন না হয় আর কি। হুম। তো এটাই আর কি, এটা মোস্টলি থিওরিটিক্যাল। এরকম আরও কিছু আপনাকে দেখাচ্ছি এবং আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এগুলো পড়ানোর বিষয় না, আপনার এই লেভেলে দেখে নিলেই হলো। হুম। তো ভালো ট্যাক্স সিস্টেমের যে কিছু ক্যানন অফ ট্যাক্সেশন, ক্যানন অফ ইকুইটি, ক্যানন অফ সার্টেনটি, ক্যানন অফ কনভিনিয়েন্স, ক্যানন অফ ইকোনমি, এটারও ডিটেলস এখানে আছে, এটা দেখে নিয়েন। তো আমি পাঠিয়ে দিচ্ছি, এগুলো দেখে নিয়েন আর কি। হুম। তো পড়লেও বুঝতে পারবেন আর কি, মানে এমন না যে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে। তারপরে দেখেন ক্লাসিফিকেশন অফ ট্যাক্সেস। ট্যাক্সেরকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে প্রথমেই যে ভাগটা আসে সেটা হলো ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ তো দিলামই আপনাকে, ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, এগুলো ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে ভ্যাট, কাস্টমস ডিউটি, নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি ইত্যাদি ইত্যাদি। এই তারপরে স্ট্রাকচারের দিকে চিন্তা করলে প্রপোর্শনাল, প্রোগ্রেসিভ অ্যান্ড রিগ্রেসিভ। এই যে দেখেন, প্রপোর্শনাল ট্যাক্স হলো, ধরেন এক দেশ এক রেট, কত, 10%। যার যত আয় হোক তার ট্যাক্স 10%। তো এটা আমাদের দেশে নাই, একসময় ছিল, আমাদের দেশেই একসময় ছিল এটা। তো সেটা ছিল সম্ভবত 94 পর্যন্ত। হুম। তো এরপরে আমরা প্রোগ্রেসিভে চলে গেছি। প্রোগ্রেসিভটা কি? প্রোগ্রেসিভ হলো যত আয় বাড়ে ধীরে ধীরে রেটটা বাড়ে। বুঝতে পারছেন? এই ধরেন কীরকম, ধরেন বলা হলো যে প্রথম 10,000 টাকা পর্যন্ত যাদের আয় তাদের ট্যাক্স রেট হচ্ছে 10%, কথার কথা। তার মানে তাকে 1,000 টাকা ট্যাক্স দিতে হবে। যার 20,000 টাকা ইনকাম, তার পরবর্তী 10,000-এর উপরে দিতে হবে 15%। তার মানে পরবর্তী 10,000-এর উপরে দিতে হবে 1,500 টাকা। তো টোটাল যদি কারোর 20,000 টাকা ইনকাম হয়, তার ট্যাক্স হবে 2,500 টাকা। বুঝতে পারছেন? স্যার। এইটা আর কি। শেষেরটা হচ্ছে রিগ্রেসিভ। এইটা কোনো দেশে আছে কিনা আমার জানা নাই, মানে থাকলেও থাকতে পারে কোনো দেশে। সেটা হলো কি, যার ইনকাম যত বেশি সে তত কম রেটে ট্যাক্স দিবে, মানে উল্টা। সরি, প্রোগ্রেসিভের উল্টা হলো রিগ্রেসিভ। তো এটা আমি বলতে পারবো না যে কোনো দেশে আছে কিনা, তবে পৃথিবীতে কিছু কিছু দেশ আছে ট্যাক্স হেভেন, ট্যাক্সের স্বর্গ।
মানে সেখানে কোনো ট্যাক্সই নাই বা থাকলেও খুব যৎসামান্য। এরকম বেশ কিছু ছোট ছোট দেশ আছে। এবং আম, মানুষ চেষ্টা করে বা বিভিন্ন কোম্পানি চেষ্টা করে ওই সব জায়গায় মানে ট্যাক্সটা ওই সব জায়গায় কোম্পানি ফর্ম করতে, যাতে করে ওখানে ট্যাক্স কম দিতে হয় বা না দিতে হয়। এরকম। আচ্ছা, দেখেন এটুকু বুঝছেন? এই স্লাইডে কোনো কোশ্চেন? No, sir. নো স্যার। স্যার, restricted মানে কি স্যার, গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো অ্যানাউন্স দেওয়া ব্যবসায়ীদের বুঝি নাই কি? রিগ্রেসিভ ট্যাক্সটা যেখানে আছে বা যে পদ্ধতিটা, এটা না, কি সরকার এইটা এইটা কোনো হয় কি, রিগ্রেসিভ রিগ্রেসিভ ট্যাক্স কোন দেশে আছে আমি জানি না, সেটা তো প্রথমেই বললাম। বাট রিগ্রেসিভ ট্যাক্সের এটার কারণটা কি? কারণ হয়তো এমন হতে পারে যে মানুষ যারা যত বেশি ইনকাম ডিক্লেয়ার করবে, সরকার তাদেরকে একটা ইনসেনটিভ দিবে যে আসো বাপু, তোমার ট্যাক্স কমায় দিলাম। এটা হতে পারে আর কি, বুঝতে পারছেন? এই তো এরকম আর কি। আরও মানে পার্সোনাল ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এই যে ইনকাম ট্যাক্স মানে প্রপার্টি ট্যাক্স। তারপরে ক্লাসিফিকেশন অফ ট্যাক্স বেইজের দিক থেকে ট্যাক্স অন ইনকাম, ট্যাক্স অন ওয়েলথ, ট্যাক্স অন ট্রানজেকশন, ট্যাক্স অন পিপল, এরকমভাবে বিভিন্নভাবে ভাগ করা সম্ভব। যেমন আপনাকে বলি, ট্যাক্স অন ইনকাম তো আজকে পড়াচ্ছি আপনাকে, ইনকাম ট্যাক্স। ট্যাক্স অন ওয়েলথ কি? সম্পদ বেশি থাকার কারণে আপনাকে একটা ট্যাক্স দিতে হবে বা সারচার্জ দিতে হবে, এটাও আজকে পড়ানো হবে। হুম। তো সম্পদ থাকার কারণেও অনেক ট্যাক্স দিতে হতে পারে। ট্যাক্স অন ট্রানজেকশন, যেমন এই যে ভ্যাটের কথা যেটা বলা হচ্ছে, যে গুডস অ্যান্ড সার্ভিসের উপরে আমাকে যে ট্যাক্সটা দিতে হয়। তারপরে ট্যাক্স অন পিপল, পার হেড ট্যাক্স হিসাবে বা পুল ট্যাক্স হিসাবেও বিদেশে হয়তো কিছু থাকতে পারে। তো থিওরিটিক্যাল পড়ানো হচ্ছে, তো সুতরাং এই ধরনের বিষয় আশয়গুলো থাকে। পজিটিভ ট্যাক্স, নেগেটিভ ট্যাক্স মানে ইনক্রিজ অর ডিক্রিজ ইন পাবলিক রেভিনিউ। যেমন ইনকাম ট্যাক্স, ভ্যাট, আমরা যাই বলি, কাস্টমস ডিউটি বলি, এগুলো পজিটিভ ট্যাক্স। পজিটিভ ট্যাক্স মানে এগুলোতে সরকারের কোষাগার ভরে যায়, সরকারের কোষাগারে এই টাকাগুলো যায়। আর নেগেটিভ ট্যাক্স কি? নেগেটিভ ট্যাক্স হচ্ছে সরকারি কোষাগার থেকে উল্টা মানুষকে ট্যাক্স দেওয়া হয়। আমরা কি পড়াচ্ছি? আমরা পড়তেছি যে মানুষ ট্যাক্স দিবে, ইনকামটা আয় করবে, আয়কর দিবে। নেগেটিভ ট্যাক্সটা কি? সরকার এই এই যে আয় করলো, এখান থেকে সরকার উল্টা আরও মানুষকে ট্যাক্স দিবে। সেটা কীরকম? যেমন আপনার বিধবা ভাতা, তারপরে মুক্তিযোদ্ধা ভাতা, দুস্থ ভাতা, এরকম কিন্তু সরকার উল্টা আরও মানুষকে সহায়তা করে। তো যারা ধনী তাদের কাছ থেকে সরকার ট্যাক্স নেয়, যারা গরিব, যারা দুস্থ, যারা বিধবা, মুক্তিযোদ্ধা ইত্যাদি, তাদেরকে উল্টা আরও সরকার মাসে মাসে ট্যাক্স দেয় বা ভাতা দেয়। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। স্যার, নেগেটিভ ট্যাক্স মিন্স ইনসেনটিভস প্রোভাইড করে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মানে নেগেটিভ বলা হচ্ছে এই কারণে যে সরকারি কোষাগার থেকে এই টাকাগুলো দেওয়া হয়। তো ট্যাক্সে যেরকম সরকারি কোষাগার ভরে যায়, আর নেগেটিভ ট্যাক্স মানে সরকারি কোষাগার এখান থেকে কিছুটা খালি হয় আর কি। বুঝছেন? স্যার, বুঝতে পারছি, ইন আউটের মতো মনে হয়। ইন আউটের মতো, হ্যাঁ। এই যাই হোক, এ পর্যন্ত যা পড়ানো হচ্ছে এগুলো তো বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে। এখন আসেন যে প্রপোর্শনাল এবং প্রোগ্রেসিভ ট্যাক্সের পক্ষে এবং বিপক্ষে যুক্তি। এগুলো মোস্টলি থিওরিটিক্যাল, এগুলো একটু পড়ে নিয়েন, তাতেই হবে। এমন না যে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে, নট দ্যাট। আপনি বুঝতে পারলেই হলো। আপনাকে কি করা হচ্ছে আজকে? আপনাকে ট্যাক্স সম্পর্কে একটা ধারণা দেয়া হচ্ছে, বুঝছেন? প্রথম ক্লাসটা হচ্ছে আজকে আমাদের যে ইনকাম ট্যাক্স সম্পর্কে আমরা যেন একটা ধারণা পাই। এরপর আস্তে আস্তে আমরা সাবজেক্ট ম্যাটারে চলে যাব। এটা হলো বিপক্ষে যুক্তি, প্রপোর্শনাল ট্যাক্স এবং প্রোগ্রেসিভ ট্যাক্সে।
এইটাই ইম্পর্টেন্ট। সেটা হলো ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের পক্ষে, ডাইরেক্ট ট্যাক্সের পক্ষে কিছু যুক্তি, ইনডাইরেক্ট ট্যাক্সের পক্ষে কিছু যুক্তি। তারপরে আসে বিপক্ষে, ডাইরেক্ট ট্যাক্সের বিপক্ষে কিছু কথাবার্তা, ইনডাইরেক্ট ট্যাক্সের বিপক্ষে কিছু কথাবার্তা। তো এগুলো মানে নেচার অনুযায়ী এগুলোকে ওইভাবে ডিফাইন করা হয়েছে। তো এগুলো একটু এক নজরে আমি স্কিপ করে গেলাম, আপনি দেখে নেবেন আপনার মতো করে, যেহেতু আমি এই স্লাইড পাঠিয়ে দিচ্ছি আপনাকে, সুতরাং ওখান থেকে আস্তে আস্তে দেখে নেন, তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আসেন লিগাসি। এই যে লিগাসিটা যেটা আপনি দেখতে পাচ্ছেন পিরামিডের মতো, এখন যে লটা আমরা ফলো করি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এবং এটা বাংলায় আয়কর আইন 2023। এর আগে ছিল এটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। তো ওইটাই চলছিল 2023 পর্যন্ত। তারপরে 23-এ মানে এই 2 বছর আগে এই নতুন আইনটা হয়। তো এর আগে আরও বিভিন্ন রকমের এইগুলো দেখতে পাচ্ছেন। মানে সর্বনিম্নে আপনি দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1860, 1860 সনে, দেন ব্রিটিশ ইন্ডিয়াতে তখন এই প্রথম ইনকাম ট্যাক্সের আইনটা আমাদের এই উপমহাদেশে প্রথম ইনকাম ট্যাক্সের লটা হয় 1860 সনে। এবং এটা হয় সম্ভবত সিপাহী বিপ্লবের পরে। সিপাহী বিপ্লব হয়, তো ইতিহাস ঘাটলে দেখবেন যে 1857 সনে। তা 1857 সনে সিপাহী বিপ্লবের পরে হয়তো আপনার ট্যাক্স এইভাবে আদায় করার মানে আইন হলো, বা এইভাবে। এর আগে কিভাবে চলতো অত বেশি ইতিহাস আমি জানি না, হয়তো জমিদারি প্রথা ছিল, সেইভাবে সরকারি কোষাগারে আসতো ইত্যাদি হতে পারে। বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. এখন আসেন যে এই আপনাদের অনেকের তো আপনার ভিডিও খোলা, এটা কি দরকার? ভিডিওগুলো বন্ধ করেন। এটা যে ভিডিও চালায় সে হয়তো সামনে থাকেও না, বুঝতেও পারে না। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটা আপনি একটু দেখেন তো। ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স দুইটা নিয়েই তো স্ট্রাকচার। এবং ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি পড়ে? ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স। আপনাদের একটা কথা বলে রাখি, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স এগুলো কিন্তু আপনার সিলেবাসে নাই। সুতরাং ওইটা কি জিনিস ওটা জানার অত দরকার নেই। তো ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স মানে খাজনা, নন জুডিশিয়াল স্ট্যাম্প, তারপরে রেজিস্ট্রেশন, ইমুভেবল প্রপার্টি ট্যাক্স, মোটর ভেহিকেল ট্যাক্স ইত্যাদি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি, ভিএটি, টার্নওভার ট্যাক্স, এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি, এক্সেট্রা। এইগুলো ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। তো অ্যানালাইসিস করলে যে দেখা যায় যে বাংলাদেশে যত টাকা ট্যাক্স রেভিনিউ আদায় হয় তার 90% আদায় করে একা এনবিআরই আদায় করে। টোটাল গভর্নমেন্ট রেভিনিউ যে আদায় হয় তার এনবিআর একাই আদায় করে অলমোস্ট 90%। এবং এই বছরে এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে 4,99,000 কোটি টাকা আদায় করার টার্গেট, মানে এই ফাইন্যান্স অর্ডিন্যান্সে, এই যেটা মানে পাশ হতে যাচ্ছে আর কি, এটা প্রপোজড। 10% কে আদায় করে? ও 10% হলো ওই যে আরো খাজনা, তারপরে স্ট্যাম্প ডিউটি, তারপরে ওই আরো অনেক কিছু আছে, ওই যে কার্টিস পেপার ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে সরকার তার আদায় করে, জলমহল ইজারা, তারপরে এই যে টোল আদায় করে, এরকম নানান কিছু আছে। এবং সেগুলো বেসিক্যালি মনিটরিং করে ডিসি অফিস। ডিসি অফিসের এডিসি রেভিনিউ অনেক সময় মনিটরিং করে এগুলো ইত্যাদি। এনবিআরই হচ্ছে ট্যাক্সের মুখ্য। যেমন খাজনা আদায় করে হচ্ছে ল্যান্ড মিনিস্ট্রি সম্ভবত। এই
আচ্ছা, এরপরে দেখেন যে এই যে 4,99,000 কোটি টাকা, এইটার বিভাজনটা হচ্ছে এরকম যে ডাইরেক্ট ট্যাক্স থেকে আদায় হবে 36.5%, ভ্যাট থেকে আদায় হবে 37.8%, আর বাকিটা ডিউটি থেকে আদায় হবে 25% আর কি। তো এইভাবেই টার্গেট ফিক্স করা থাকে। তো মানে দেখা যায় যে পরবর্তীতে টার্গেট মানে হয় না বা কাছাকাছি হয়, এরকমই হয়। তো এই আর কি। ঠিক আছে। যদি স্যার কোনটা কভার হয়ে যায় সেই ক্ষেত্রে কি মানে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি বা ছাড় দেয় কিনা? না, এগুলো হয় কি যে সরকারের বাজেট আপনি বোঝেন কিনা। সরকারের বাজেট হচ্ছে সরকার ব্যয় বুঝে আয় করে। সরকার প্রথমে যখন বাজেট করতে বসে তখন তার কোন কোন খাতে কত টাকা ব্যয় হবে সেটা প্রথমে ফিক্স করে। যেমন স্বাস্থ্য খাতে কত ব্যয় হবে, শিক্ষা খাতে কত ব্যয় হবে, প্রতিরক্ষা খাতে কত ব্যয় হবে, সরকারি চাকরিজীবীদের যে বেতন দিতে হবে সেখানে কত ব্যয় হবে, এইগুলো প্রথমে সব ঠিক করে। তো বাজেট তো দুই ধরনের, একটা হচ্ছে আপনার রেভিনিউ বাজেট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। তো এখন সেই বাজেটে আপনার কোথায় কত খরচ হবে সেটা প্রথমে সরকার ঠিক করে। তো ঠিক করলো যে সরকারের এখন ব্যয় হবে কত, এবছরে দেশ চালাইতে গেলে সরকারের ব্যয় হবে ধরেন কথার কথা যে 100 টাকা ব্যয় হবে, কথার কথা। এখন সরকার বসে যে আমার এই 100 টাকা কোত্থেকে হবে, মানে কিভাবে আমার আয় হবে কিভাবে। তো আমরা সংসারে কি করি, আমাদের সংসার জীবনে আমরা আয় বুঝে ব্যয় করি, আর সরকার উল্টা করে, সরকার ব্যয় বুঝে আয় করে। বুঝতে পারছেন? তো সরকার ধরেন ঠিক করলো যে আগামী বছর দেশ চালাইতে গেলে আমার 100 টাকা খরচ হবে। তো 100 টাকা কিভাবে আসবে? ইনকাম ট্যাক্স থেকে আসবে 30 টাকা, ভ্যাট থেকে আসবে 30 টাকা, তারপরে এখান থেকে ডিউটি থেকে আসবে, এদিক ওদিক নন ট্যাক্স রেভিনিউ থেকে আসবে। সব কিছু আসার পরেও দেখা যায় যে কত আসে, মোট আসছে 80 টাকা। এত কিছুর পরেও দেখা যায় যে আয় হচ্ছে 80 টাকা। তাহলে আর বাকি 20 টাকার সংস্থান কিভাবে হবে? বাকি 20 টাকার সংস্থান হবে লোন করে। এটাকে বলা হয় ডিফিসিট বাজেট। এবং আমাদের এই বাংলাদেশে আমরা বিগত অনেক বছর যাবৎ দেখতেছি এই ঘাটতি বাজেট বা ডিফিসিট বাজেট, অর্থাৎ সরকারের যা স্যার কি, বাংলাদেশে কি কখনো সারপ্লাস বাজেট হয়েছিল বা উদ্ধৃত এটা আমার বাজেট জানা নাই। না, সারপ্লাস বাজেট আমরা দেখিনি, আমি দেখিনি। তো বরাবর এই ডিফিসিট বাজেটই দেখে আসতেছি। এবং এই সরকার এই লোন করে মানে দেশ চালাচ্ছে, মানে পুরোটা কাভার হচ্ছে না। বুঝতে পারছেন? এবং এই লোনের আবার দুইটা শ্রেণী, একটা হলো দেশীয় লোন আর একটা হলো বৈদেশিক লোন। সরকার স্যার ব্যাংক খাত থেকেও লোন করে বিদেশ থেকে। হ্যাঁ, থেকে যেটা নেয় ওটা। হ্যাঁ, কি? স্যার বৈদেশিক লোন মিন্স আইএমএফ থেকে যেটা নেয় ওটা। শুধু আইএমএফ হবে কেন? ওয়ার্ল্ড ব্যাংক আছে, আইএমএফ আছে, তারপরে আরও তো অনেক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, নানান রকম আছে। যাই হোক, সেগুলো আছে, অত ডিটেলসে তো আমরা যাব না, কারণ আমাদের তো ওইটা সাবজেক্ট না। বুঝছেন? আপনি কোশ্চেন করলেন, তাই আপনাকে বলতেছি যে বিভাজনগুলো কিভাবে হয় আর কি। ঠিক আছে? তখন তো বুঝতে তো পারলেন সরকারের যে বাজেট প্রক্রিয়া অন্তত ফিসকাল ল এর একটা অংশ। তো আমরা ফ্যামিলি বাজেট যেটা করি আয় বুঝে ব্যয় করি, সরকার উল্টা করে ব্যয় বুঝে আয় করে। হুম। তো সেইভাবে টার্গেট ফিক্স করে যে তোমার এত টাকা দিতে হবে, তোমার এত টাকা দিতে হবে, এবং এইভাবে দেশ চলবে আর কি, সরকার চলবে। ঠিক আছে না? জি আচ্ছা, স্যার। তো আপনাদের কখন ব্রেক দিতে হবে এটা আমাকে জানাইয়েন। ক্লাসে ক্যাপ্টেন আছে আপনার? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমাকে আপনি টাইমলি জানাইয়েন যে স্যার এখন একটা ব্রেক দিলে ভালো হয়, সেইভাবে আমরা স্যার ব্রেক দিই। 9টার সময় ব্রেকটা দিলে ভালো হয়ে যাবে স্যার। হ্যাঁ, কখন? নামাজের সময় স্যার 9টার দিকে। ঠিক আছে, আপনি ঠিক আছে। আমাদের বিরতির সময় দিলে ভালো হয় স্যার। আমি তো নামাজের বিরতি দেব, আমি সেজন্যই তো আপনাকে বলছি। জি স্যার। সাড়ে 8টা থেকে 9:30 পর্যন্ত। আপনি হ্যাঁ আমাকে জানাইয়েন, আমাকে থামাইয়ে দিয়েন, অসুবিধা নেই যে স্যার এখন একটা ব্রেক দিতে হবে। ওকে তো স্যার। সেটা কি এখনই দিতে হবে?
সেটা কি না এখনই স্যার, দিতে কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। কিছু দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ট্যাক্স রাইট। আপনি ডান দিকের লেখা পড়বেন না। শোনেন, আপনাকে নিয়ে কিছু কথা বলে নিই। আপনি ডান দিকের এই সাউন্ড অফ করেন। সাউন্ড খোলা কার? হুম? তো যেটা বলছিলাম আপনাকে, হয়ে গেল। জি স্যার। আচ্ছা, সেটা হলো এই যে বিগত সরকার কিন্তু বাম পাশেরটা দিয়ে গেছে, মানে আমরা আমাদের যেটা কাজে লাগবে সেটা হলো বাম পাশেরটা, 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে? ডান পাশেরটা আপনার জানার দরকার নেই। ডান পাশেরটা আপনার বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট এইটা ঘোষণা করছে, সেটা হলো 26-27, 27-28 কর বছরের জন্য। তো এইটা তো আপনার দরকার নেই, তো এটা আমার কোনো কাজে আসবে না। আমার কাজে আসবে বাম পাশেরটা। তো বাম পাশের নেক্সট হ্যাঁ, পরীক্ষাতে Recording stopped. ডান পাশে যেটা আছে স্যার ওটা কি নেক্সট এক্সাম থেকে স্যার আমাদের কাজে লাগবে বা তারা যারা দেবে? ডান পাশেরটা Recording কোনো in কাজেই লাগবে progress. না। ডান পাশেরটা আপনার কোনো কাজেই লাগবে না। আচ্ছা হ্যাঁ, এই আর কি। আপনি বাম পাশেরটা দেখেন শুধু। জি স্যার। আর স্যার এই যে এখানে স্যার ওমেন যারা আছেন তাদেরকে স্যার 4 লক্ষ টাকা তো স্যার 0%। তো 4 লক্ষ পরে থেকে স্যার কি ওনাদের কি স্যার যে আবার 1 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা এরকম কি হবে না স্যার 5 লক্ষ টাকা থেকে কাউন্ট করা হবে ওনাদের? সবই হবে, আমি তো এটা শুধু দেখাচ্ছি, এখন আপনাকে অঙ্ক করাবো তো। আচ্ছা দেখতে থাকেন, দেখতে থাকেন, জি, অধৈর্য হয়েন না। হুম, আচ্ছা। তো এখন হয় কি, এবছরের এই ট্যাক্স রেট কি হবে এবং এটা দিয়ে আপনাকে অঙ্ক করতে হবে এবং এটাই আপনার কাজে লাগবে। সেটা কি? সেটা হলো প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত, এবং এইটা কাদের জন্য প্রযোজ্য, এই বাম পাশের রেটটা কাদের জন্য প্রযোজ্য? সেটা হচ্ছে যারা ব্যক্তি অথবা যারা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, HUF বা পার্টনারশিপ ফান্ড, এদের ট্যাক্স রেট হচ্ছে এইটা। তো মূলত ব্যক্তি। হুম, তো ব্যক্তি বিশেষের যাদের আর 3.5 লক্ষ টাকা পর্যন্ত আয়, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। বা মহিলা বা সিনিয়র সিটিজেন যারা, তাদের 4 লক্ষ টাকা ইনকাম পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। হুম, এটা হলো প্রথম কথা। পরের ধাপে পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, পরের 4 লক্ষ টাকার উপরে 10%, এইভাবে ধীরে ধীরে এটা 30% হচ্ছে হাইয়েস্ট ট্যাক্স রেট। এখন যদি একটা অঙ্ক দেই আপনি, বা 2-3টে অঙ্ক দেই, তাহলে আপনার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। হুম, আর নিচে কিছু কথাবার্তা আছে। না, কোশ্চেন করতে পারবেন না, কোনো কোশ্চেন করতে পারবেন না। কোশ্চেন আমি যখন করতে মানে বলবো তখন করতে পারবেন, কারণ আমার তো বড় বুঝতে পারছেন।
তো নিচের দিকে আর কিছু কথাবার্তা মানে বলে নিই। সেটা হলো এই যে আমরা 3.5 লাখ টাকা দেখতে পাচ্ছি যে থ্রেশহোল্ড লিমিট, এইটা কিন্তু যারা থার্ড জেন্ডার মানে হিজড়া বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, যারা প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদের এই রেটটা কিন্তু 3.5 লাখের জায়গায় হবে 4,75,000 টাকা। আর যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের হবে এটা 5 লাখ। এটা গেল 2 নাম্বার নিচে। আর 3 নম্বরে আর একটা কথা বলছে যে যাদের ফ্যামিলিতে আপনার অটিস্টিক বাচ্চা আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড চাইল্ড আছে, সেই বাবা মার তো কষ্টের শেষ নাই, এটা তো বোঝেন। এবং তাদের একটু রিলিফ দেওয়ার জন্য বলছে যে তাদের ওই প্রথম স্ল্যাবটা আরও 50,000 টাকা মানে বাড়বে। ধরেন একটা ফ্যামিলিতে তার একটা অটিস্টিক বাচ্চা আছে বা ফিজিক্যালি চ্যালেঞ্জড চাইল্ড আছে, তো তাহলে ওই বাবা সে যখন রিটার্ন সাবমিট করবে সে তার 3.5 লাখ টাকার জায়গায় সে লিখবে যে প্রথম 4 লাখ টাকা করমুক্ত। এই 50,000 টাকার একটা মানে এটা বেশি পাবে, থ্রেশহোল্ডটা বেশি পাবে। এবং এই থ্রেশহোল্ডটা পাবে বাবা অথবা মা, যদি দুইজনই চাকরি করে বা দুইজনই আয় করে তাহলে যে কোনো একজন পাবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে যে কে নিবে আর কি। তো এইটা একটা আর কি। তো একটা ফ্যামিলিতে যদি 2টা বাচ্চা অটিস্টিক থাকে তাহলে কিন্তু ওই 50-50 1 লাখ টাকা পাবে প্রতিটা বাচ্চার জন্য 50,000 টাকা। এটা গেল 3 নাম্বার। আর 4 নম্বরে হচ্ছে যে লোকেশন ভিত্তিতে মিনিমাম ট্যাক্স হচ্ছে 3,000, 4,000 বা 5,000। এটা হলো 25-26-এ, 26-27-এ অবশ্য এক দেশ এক রেট 5,000। স্যার একটু কাইন্ডলি, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার ওই যে যেটা হচ্ছে প্রতিবন্ধী যদি ছেলে বা মেয়ে যদি 2টো বা 3টে থাকে তাহলে সেক্ষেত্রে কি একটার জন্য 50,000 করে স্যার? তাই তো বললাম এইমাত্র। আপনার তো কোশ্চেন করতে নিষেধ করছিলাম, বলছিলাম কি আমার এই পুরো স্লাইডটা পড়ানো হলে আমি তখন বলবো যে আপনাদের কারোর কোনো কোশ্চেন, তো সে কথা শুনলেন না। ঠিক আছে, সরি স্যার, ঠিক আছে। বলছি তো যদি 2টা বাচ্চা থাকে তাহলে 50-50 1 লাখ, এটা বলছি না স্যার? বলছিলেন একটু আগে। তাইলে আচ্ছা। তো এই হচ্ছে বিষয়, মানে টোটাল এটা দেখানো হলো। যেটা বলতে চাচ্ছিলাম যে 5,000, 4,000, 3,000 এটা কিন্তু এলাকা ভিত্তিতে, অর্থাৎ ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশনের যারা করদাতা, আমি 4 নাম্বারটা পড়াচ্ছি, ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশনের যারা করদাতা, ওই এলাকার যারা করদাতা তাদের মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000। বাংলাদেশের যে অন্যান্য সিটি কর্পোরেশন অর্থাৎ মানে বরিশাল, খুলনা ইত্যাদি আপনার তাদের এই হচ্ছে 4,000। আর সিটি কর্পোরেশনের বাইরে যারা করদাতা তাদের হচ্ছে মিনিমাম ট্যাক্স হচ্ছে 3,000। তো বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগের ভিত্তিতে তাদের মিনিমাম ট্যাক্স হচ্ছে 3,000, 4,000 বা 5,000। এটা 25-26-এ আর কি। এই তাহলে এইটা গেল নিচের 1, 2, 3, 4। এখন আমাদের বাকি থাকে কি? এখন আরেকটা কথা বাকি থাকে যে সিনিয়র সিটিজেন মানে কি? সিনিয়র সিটিজেন মানে হচ্ছে যে সমস্ত পুরুষের বয়স 65 বছর বা তার ঊর্ধ্বে তারা হচ্ছে সিনিয়র সিটিজেন। তো তারা ওই মহিলাদের মতো
মানে ওই 4 লাখ টাকার স্ল্যাবে পড়বে। প্রথম স্ল্যাবটা তাদের হবে 4 লাখ, সোজা কথা আর কি। এই তাহলে এখন মোটামুটি আপনার নিচের 1 2 3 4 এগুলো তো পড়ানো শেষ। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনি করবেন, তাতে অসুবিধা নেই। এখন আপনাকে একটা কোশ্চেন আমি করি, সেটা হচ্ছে কারোর যদি 5 লাখ টাকা ইনকাম হয় তাহলে তার ট্যাক্স হবে কত? এইটা আপনি বের করতে পারবেন কিনা? বাম পাশে না, পারবেন না, আমি করাই দিতেছি। তো কারোর যদি 5 লক্ষ টাকা ইনকাম হয় তো তার ট্যাক্স হবে কত? উত্তর হচ্ছে তার 5 1.5 লাখ লক্ষ টাকার উপর 5%। হয় নাই, এটা পারবেন না, আমি করাই দিচ্ছি, তা আমার উপর একটু ভরসা রাখেন না। স্যার 4.5 লাখ মানে 3.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত 5%, আর যে Recording 5% stopped. বাকি আছে 50,000 বাকি আছে ওটার উপরে 10%। স্যার 10,000 টাকা। আপনি না, করাই দেন। হয় নাই, কারোরই হয় নাই, আমি করাই দিচ্ছি। স্যার 45,000 টাকা। 45,000 হয় নাই। আচ্ছা যাই হোক, এটা কেউ পারবেন না, শুধু 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 চেষ্টা করতেছেন। এত সোজা জিনিস অথচ পারতেছেন না। স্যার 10,000 টাকা হতে পারে। না, হবে না, আমি করাই দিচ্ছি। এই যে আমি কলম নিছি, করাই দিচ্ছি। কিভাবে করাবো দেখেন। অন ফার্স্ট টাকা 3.5 লাখ, NIL নীল। অন নেক্সট টাকা 1 লাখ, 5% 5,000। অন ব্যালেন্স আর বাকি থাকে 50,000। এটা পড়ছে তার পরের ধাপে 10%। ও 10,000, তাই তো, হ্যাঁ 5,000। স্যার আমি 10,000 বলছিলাম। ও তাহলে আপনারটা ঠিক আছে। এই আপনাকে অঙ্কটা করতে হবে ধাপে ধাপে। ধাপে ধাপে অঙ্কটা করতে হবে। অর্থাৎ আমার আয় কত? 5 লাখ বুঝি টাকা। নাই স্যার অঙ্কটা। হ্যাঁ, আমার আয় কত? 5 লাখ টাকা। আমার ট্যাক্স হবে কত? 10,000 টাকা। কিভাবে বের হবে? এই 5 লক্ষ টাকার ভিতরে প্রথম 3.5 লক্ষ টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, শূন্য। তারপর পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%-এ 5,000। তাহলে এই গেল 3.5 লাখ, আর 1 লাখ 4.5 লাখ। আর বাকি থাকে কত? 5 লাখে আর বাকি থাকে কত? 50,000। এই 50,000 পড়ছে আপনার থার্ড স্ল্যাবে। 4 লাখ টাকার যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে পড়ছে, যে ওই ওই 10%। তার মানে 50,000 টাকা 10%-এ হচ্ছে 5,000। তার মানে 5 লাখ টাকা যদি কারোর আয় হয় তার 10,000 টাকা হবে ট্যাক্স, ছেলেদের আর কি। মেয়েদের ভিন্ন, মেয়েদের আবার আবার নতুন করে করতে হবে আর কি। মেয়েদের হবে সম্ভবত, মেয়েদের কত হবে বলেন তো? স্যার 5,000। 5,000 হবে। 5,000 টাকা স্যার। হ্যাঁ, প্রথম 4 লাখ টাকা শূন্য, পরের 1 লাখ টাকার 5%-এ 5,000 টাকা। মানে একই চাকরি করতেছে একই বেতনে একটা ছেলে একটা মেয়ে, তো ছেলের ট্যাক্স হবে 10,000, মেয়ের ট্যাক্স হবে 5,000। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন যদি 5-এর জায়গায় 10 বলি আপনি পারবেন? জি স্যার পারা যাবে। হুম, জি স্যার পারা যাবে স্যার। পারা গেলে করেন। আর যদি মনে করেন যে ব্রেকের পরে করবেন তাও করতে পারেন। স্যার ব্রেকের আগে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, রেট নিয়ে হ্যাঁ স্যার। বলেন, হ্যাঁ বলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে 6 নাম্বার স্ল্যাব যেটা মানে নেক্সট 20 লাখ টাকার হচ্ছে 25%। হুম, দেন হচ্ছে রিমেইনিং ব্যালেন্স মানে এরপরও যদি থাকে তাহলে 30%। কিন্তু আমাদের আইসিএবি থেকে যে স্টাডি ম্যানুয়াল প্রোভাইড করা হয়েছে ওইখানে যে 5 নম্বর স্ল্যাব আছে 20% যে স্ল্যাবটা, তারপরই বলা হয়েছে রিমেইনিং পোর্শনের উপর 25%। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কেন?
আইসিএবির স্টাডি ম্যানুয়ালটা পুরানো। আপনাকে প্রথমেই আজকে ক্লাসের শুরুতেই বলছি আপনাকে পড়তে হবে আপডেটেড ল। আপডেটেড লটা আমার কাছ থেকে পাবেন। বুঝতে পারছি? আপনি গত বছর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স রেটটা আমাকে বলছেন এইমাত্র। কেন? জি স্যার। ওটা 24-25, ওটা 25-26 না। 10 লাখ টাকার ট্যাক্স হবে 67,500। 67,500 আমার আছে 67,500। হ্যাঁ, এরকমই হবে। মানে আপনি ওই স্টাডি ম্যানুয়ালটা ফলো করেন না। আপনাকে বলি আপনার জন্য একটু কষ্ট। আপনারা এমন সেশনে ভর্তি হয়েছেন যে আপনি রেডিমেড বই পাচ্ছেন না। এখনই রেডিমেড বইটা হাতে পাচ্ছেন না। বুঝছেন? জি স্যার। এখন কি করবেন? এখন এই যেটা পড়াচ্ছি এইটার উপরে ভরসা রাখেন, এছাড়া কোনো উপায় নেই। কারণ স্টাডি ম্যানুয়ালটা আপডেটেড না। ওইটা আপডেটেডের কাজ শুরু হবে 1 জুলাই থেকে। এই বাজেট পাস হলে তারপরে শুরু হবে। আপনারা আশা করি আপনি আগস্ট মাসের মধ্যে ওটা হাতে পেয়ে যাবেন। মানে আইসিএবির যে স্টাডি ম্যানুয়ালটা, এটা প্রতি বছর আগস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এরকমই বের হয়। এখন সেই দিক থেকে আপনারা চিন্তা করলে আপনারা দুর্ভাগা। বুঝছেন? জি স্যার। কি করবেন বলেন? এমন একটা সেশনে ভর্তি হয়েছেন যেটা আইসিএবি থেকে কি আপডেট বুকটা কালেক্ট করা যাবে শুধু ট্যাক্সের? আইসিবি অন্যান্য সাবজেক্টের বিষয়টা আমি জানি না। না মানে স্যার শুধু ট্যাক্স বইটা কি দিবে নাকি স্যার আবার নিতে গেলে সবই নিতে হবে? না না, আপনাকে আইসিএবির যে স্টাডি ম্যানুয়ালটা শুধু ট্যাক্স এবং ভ্যাট মিলে আর কি। বুঝছেন? মানে যে বইটা আপনি আইসিবির মানে এসে দেখতে পাচ্ছেন গতবারের বইটা, ওইটাই তো আপডেটেড হবে। আপডেটেড হয়েই আপনি পাবেন। স্যার উনি আর কি বলতে চাচ্ছেন যে আমাদেরকে একটা বই দেওয়া হয়েছে, আমাদেরকে একটা ট্যাক্স বই দেওয়া হয়েছে, কি জোরে বলেন তো কি? এখন যদি স্যার আমাদের তো একটা ট্যাক্স বই দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে? কে দিছে? কে দিছে? ওই যে আইসিবি থেকে দিছে মানে আগেরটা বললাম তো ভাই, আগেরটা তো বললাম, আগেরটা তো 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য গত বছরের বইটা। ওই বইটা ফলো করলে তো আপনার হবে না। স্যার এখন নতুন করে যে 25-26 ইকোনমিক ইয়ার ওর ফিসকাল ইয়ার বইটা নেওয়ার জন্য আমাদের কি করা লাগবে? না না, 25-26 ফিসক্যাল ইয়ার না, 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার। হ্যাঁ সরি অ্যাসাইনমেন্ট ইয়ার নেওয়ার জন্য আমাদের কি করা লাগবে? কি করা লাগবে? আমার এই ক্লাস ফলো করা লাগবে। আচ্ছা স্যার। হ্যাঁ, শুধু খালি এই যেগুলা পরিবর্তন হয়েছে গ্যাজেটেডে জুনে যেগুলা হবে শুধু এগুলা তো, আর বাকিগুলো তো ঠিক থাকবে ম্যানুয়ালে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো ঠিক থাকবে, রাইট। জি স্যার, সেটা তো ওকে স্যার। সেইটাই। আপনার হ্যান্ডওয়ার্কটা অনেক কাজে দেবে স্যার, আমাদের প্রোভাইড করলে আমাদের উপকার হবে স্যার। এটা তো পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো আপনাকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার 10 লক্ষ টাকা ইনকাম হলে 67,500 টাকা আপনার ট্যাক্স দিতে হবে। স্যার ছেলেদের 67 এটা ক্যালকুলেশন করছে। এটা বাদামটা কি বলা হয়েছে? আপনাকে ট্যাক্স রেট কিন্তু আপনি দুইভাবে হিসাব করতে পারেন। এই যে 5 লাখ টাকার উপরে হিসাব করলাম, এটাও আপনি দুইভাবে হিসাব করতে পারেন। দেখি একটু জায়গা পাই কিনা। এই যে এইখানে মানে করলে পাবেন। যে 5 লাখ টাকা করায় দিলাম, ওইখান থেকে আমি এইভাবেও আপনি করতে পারেন। এই যে 5 লাখ, তো 5 লাখ টাকার উপরে কত টাকা ট্যাক্স হয় এটা আমি করতে বসছি। অথবা 10 লাখই ধরেন, 10 লাখই ধরেন। দুইভাবে করা যায়। এক হলো 10 লাখ টাকার উপরে
আপনি চাইলে এভাবেও করতে পারেন। মানে তাহলে হয় কি আপনার ওই যে আর আরেকটা মেথড হলো যেটা আপনাকে আগে করাই দিছি ওইটা, সেটা হলো এরকম যে প্রথম 3.5 লাখ টাকার উপরে নীল, দুইটা মেথডে আপনি অঙ্কটা করতে পারেন। পরের 1 লাখ টাকার উপরে 5,000, পরের 4 লাখ টাকার উপরে 40,000, আর বাকি থাকে 1.5 লাখ। এই বাকি কত থাকে এইটা বের করতে একটু সমস্যা হয়, কখন যে 10 লাখ পার হয়ে যায়। আপনার দুইটা মেথড এখানে দেখতে পাচ্ছেন। স্যার অঙ্কটা বুঝি নাই। অঙ্কটা বোঝেন নাই? 5 লাখ টাকা বুঝছিলেন? আচ্ছা, যদি নামাজের ব্রেক লাগে তাহলে আমার মনে হয় এখন দিতে হবে, তাই না? হ্যাঁ স্যার, ব্রেক দিলে ভালো হতো স্যার। জি স্যার, এখন দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে নামাজের ব্রেকের পরে আমরা এসে আবার এটা শুরু করতেছি, দেখতেছি। কত মিনিট স্যার অ্যাপ্রক্সিমেটলি? এইটা তো আপনার 15 মিনিটের মতো। ঠিক আছে, তাহলে 9:10 ফিরে আসেন। ওকে স্যার, ভালো আছে আমার তো